নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। আশাপূর্ণা দেবীর উপন্যাস বালুচুরি আজ পড়া শুরু করছি। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন। লাল বেনারসি, বিয়ের কোণে নাক কুঁচকে ছিছি করে উঠল। লাল বেনারসি, তাও আবার বড় বড় ফুলদার। অসহ্য। দোহাই দিদি, অতগুলো টাকা বাজে নষ্ট করো না। প্রতিবাদের এই প্রাবল্যে মন্দিরা অপ্রতিভ না হয়ে পারে না, তবু চেষ্টা করে গলায় জোরে নি বলে, বাজে নষ্ট আবার কি ছন্দা? বিয়েতে লাল বেনারসি চাইতে সুন্দর আর কি আছে? ছন্দিতা সেকালের কোণে নয় যে বিয়ে সংক্রান্ত যে কোনো কথা হলেই লজ্জা পাবে, সে বরং সামান্য কিছু লজ্জা পেয়েছে, অথবা লজ্জার ভান দেখিয়েছে তার মেজদি ইন্দিরা বা শেষদি নন্দিতা। ছন্দিতা বেপরোয়া। সে যেমন তার নামের বাহুল্য অংশ বর্জন করে নিয়ে ছন্দা হয়েছে, তেমনি প্রকৃতি থেকে লজ্জা নামক বাহুল্য অংশটাও সহজেই বাদ দিয়ে ফেলেছে। বিয়ের ব্যাপারের সব ব্যাপারেই নাক গলাচ্ছে সে। মায় বরের ঘড়ি, আংটি, জুতো, ছাতার প্যাটার্ন নিয়েও, আর এ তো নিজের শাড়ি। বড়দি মন্দিরার কথার উত্তরে সে বেশ ঝংকার দিয়ে বলে ওঠে, হ্যাঁ, ওই বিয়েতে মাত্র একবার কোণে সেজে বসবার সময়, তারপর তো স্রেফ অচল। তা শুধু ঘন্টা কয়েক সৌন্দর্যের জন্য ওই 200খানি টাকা বাজে নষ্ট করবে? মন্দিরা একটু যেন হতাশ দৃষ্টি মেলে তার ছোট বোনের দিকে তাকালো। কতই বা বয়স ছন্দার, অথচ কত শুকনো আর প্র্যাকটিক্যাল। কোণে সাজে সেই মোহময় স্বপ্ন ওর মনে ঠাঁই পাচ্ছে না। টাকা দেখছেও, ভবিষ্যতে সেই টাকা উসুল হবে কি না তা দেখছে, এবং তাই নিয়ে অভিমত প্রকাশ করছে রীতিমতো জোর গলায়। কিন্তু সিথিমৌর চন্দনলেখা নতুন গহনার উজ্জ্বল দুটির সঙ্গে লাল শাড়ি ছাড়া আর কিছু মানায় নাকি? বড় বড় জরির ফুলে ভরা লাল বেনারসি। নতুন বর তো সেই লাবণ্যময় সুষমার ছবিটিকেই প্রথম দেখবে, শুভদৃষ্টির দৃষ্টিপাতে অভিষিক্ত করে নেবে সেই অসাধারণীকে। প্রথম দৃষ্টি, প্রথম সুর, প্রথম রং, শিরায় শিরায় প্রবাহিত রক্তধারায় চাঞ্চল্য তুলতে চিরন্তন রক্তাম্বর। বোকা মেয়েটা এই কথাটা কিছুতেই বুঝতে পারছে না কেন? মন্দিরা আবার ঈষৎ দুর্বল সুরে বলে, পরে স্রেফ অচল। এ কথা বলছিস কেন ছন্দা? লাল শাড়ি কি পরে না মানুষ? ছন্দার কণ্ঠে ছন্দের ঝংকার তোলে। যে পারে সে পরে দিদি, কনকবর্ণা কন্যারাও পড়তে পারে, কিন্তু আমার দ্বারা হবে না। বিয়ের দিন অনেক সংসাজার মধ্যে একবার চালাতে পারো, তারপর আর নয়। মন্দিরা তবু বলে, কেন বাপু, তুই কি আমাদের কালো মেয়ে? তা হয়তো তোমাদের কাছে নয়, তবে মানে ঘরের চোখ উজ্জ্বল শ্যাম, পরের চোখে কেলে। তোরা বাপু বড্ড বাড়াস। নন্দিনীটাও অমনি নিজেকে কালো কালো করে লাল শাড়িতে বাঁধা তুলেছিল। জানিস তোর পাগলামি, মনে আছে তো? পরে খারাপ দেখিয়েছিল। কোণে দেখে তো সবাই ধন্য ধন্য করছিল রে। ছন্দিতা হেসে ফেলে বলে, দেখ দিদি, বিয়ের দিনে খারাপ দেখায় এমন কোণে কমই আছে। যেমন তেমনই মেয়ে হোক, ওই চন্দন ফন্দনার ফুলের মালাটালায় বেশ একরকম মানিয়ে যায়। মন্দিরাও হাসে, তা যা বলেছিস, ভেতরের আহ্লাদের আভায় চেহারাই বদলে যায়। কিন্তু ও কথা থাক, শাড়ির কথা বল। ওই তো বললাম, লাল অচল, ডিপ কালারও চলবে না, হালকা কোনো রং। মন্দিরা বলে, বিয়ের দিন হালকা কেন? সেদিন তো গাঢ় রঙই ঠিক রে ছন্দা। দিনটা তো ভাই ভাবনায় গভীর, একাগ্রতায় গাঢ়। বলে অবশ্য পরিহাসের ভঙ্গিতে, তবু কোথায় যেন ওই গাঢ় গভীরতার সুর লাগে। সেই সুরের আভাসে হেসে ওঠে ছন্দা। রাখো দিদি তোমার কবিত্ব। তোমার যদি ওই একটি সন্ধ্যার সেন্টিমেন্টের জন্য 200-500 টাকা খরচ করবার মতো বেশি টাকা থাকে, করো খরচ। তবে নিশ্চিত যেন তোমার সেই ভাবপ্রবণতার, অর্থাৎ সাদা বাংলায় নির্বুদ্ধিতার জাজল্য প্রমাণটি মেজদি শেষদির মতোই আমারও আলমারির কোণ উজ্জ্বল করে চিরবিরাজ করবে। ছন্দা এমনি বেশি কথাই বলে, ঝরঝরিয়ে অনেক কথা একসঙ্গে, আর দিদিকে মোটেই 20 বছরের বড়োর মতো সমীহ করে না। হয়তো ওই 20 বছরের বড় বলেই করে না, অতটা ছোট বলেই মন্দিরার কাছে তার অনেকখানি প্রশ্রয়। বলতে গেলে ছন্দা তো মন্দিরার মেয়ের মতো, সম্পর্কটা বোন। এই যা, সদ্যজাত শিশুকে কোলে তুলে নিয়েছিল মন্দিরা, চোখের জলকে কঠিন শাসনে বেঁধে। ছন্দা ওদের মা বন্দনার সব শেষ সন্তান। ছন্দাকে পৃথিবীর আলোয় এনে ছেড়ে দিয়েই
নিজের সেই আলোর জগৎ থেকে বিদায় নিয়েছিলেন বন্দনা। মন্দিরার তখন 20 চলছে। বড় মেয়ে মন্দিরা অনেক দিন পর্যন্ত নিঃস্বপ্ন মাতৃস্নেহ ভোগ করেছে। বন্দনা হয়তো ভেবেছিলেন এটিই আদি এবং এটিই অন্ত, কিন্তু তার ভাবনাকে ব্যঙ্গ করেই যেন হঠাৎ পরপর 4-4টে ছেলে মেয়ে এসে গেল। প্রথমে এলো ছেলে সুনন্দ, মন্দিরার থেকে যে বেশ কয়েক বছরের ছোট। তারপর লাইন দিয়ে এলো ইন্দিরা, নন্দিতা, ছন্দিতা। নাম গায়ে ধারণ করে অবশ্য জন্মায়নি কেউ, ছন্দ মিলিয়ে নাম রাখার গৌরব মন্দিরারই। বন্দনা যখন মারা গেলেন ছন্দা 4 দিনের শিশু। মন্দিরার বাবা বিজনবাবু রুদ্ধ কণ্ঠে বললেন, ওর নাম ছন্দ মিলিয়ে নাম রাখতে হবে না মন্দি, ওটার নাম থাক অশ্রু কি ছায়া কিংবা করুণা। সকলের করুণা কুড়িয়েই তো বাঁচতে হবে ওকে। মন্দিরা বলেছিল, কেন বাবা করুণা কুড়িয়ে কেন? মা ফেলে দিয়ে গেলেন বলে কি এ সংসারের ওপর দাবি ফুরিয়ে গেল ওর? ছন্দ মিলিয়ে নাম রাখবো না কেন? ছন্দই রাখবো। নন্দিতার সঙ্গে মিলিয়ে নাম থাক ওর ছন্দিতা। কিন্তু বাবার কাছেই বা কদিন ওই অস্ফুটবাক শিশুটার জন্যে দাবির লড়াই করলো মন্দিরা। মেয়ের নাম অশ্রু না রাখতে পারলেও অশ্রু তার হৃদয়ের কুল ছাপালো, তাই স্বাস্থ্য ভেঙে পড়ল। শেষ পর্যন্ত শয্যা নিলেন। অবর্ণনীয় একটা অবস্থায় পড়ল মন্দিরা। একদিকে এক মাতৃহারা অসহায় শিশু, আর একদিকে এক পত্নীহারা অসহায় বৃদ্ধ। প্রৌঢ় যে শিশুর মতোই অবুঝ হয়ে উঠেছে, তার কাছে আছে সংসার, যেখানে আরও 3টে ছোট ভাই বোন দিদির মুখ চেয়ে বসে থাকে। দিদি দেখিয়ে না দিলে বুঝতে পারে না কি পরবে, দিদি বলে না দিলে গুছিয়ে খেতে পারে না যা খাবে। অবস্থাপন্নের ঘরও নয় যে চারিদিকে দাস দাসী খাটছে, সব কাজই প্রায় নিজে করতে হয়। একবেলা একটু শরীর খারাপ হলে মনে হয় যেন কি একটা অপরাধই করলাম। এই পরিস্থিতিতে বছর 3 কাটানোর পর অব্যাহতি দিলেন বাবা, কিন্তু দীর্ঘ রোগভোগের খেসারত স্বরূপ সংসারকে অন্তঃসার শূন্য করে দিয়ে গেলেন। বাবা মারা যাবার পর সেই শূন্যতা অনুভব করে দিন দুপুরেই চোখে তারা দেখল মন্দিরা। ইত্য বছরে ভাই বোন 4টি আরও 3 বছর করে বড় হয়ে উঠেছে। তাদের আহার বেড়েছে, পরিচ্ছদের মাপ বেড়েছে এবং দুষ্টুমি বেড়েছে বহুল পরিমাণে। মন্দিরা চারিদিকে তাকিয়ে চোখে শুধু হলুদ রঙা ফুলের লুকোচুরি দেখল, আর সামনে নিবিড় অন্ধকার দেখতে পেল। 23 বছরের একটা যুবতী মেয়ে এই অন্ধকারের মধ্যে কোন পথ দিয়ে ওই ভরা জাহাজখানা ঠেলে ঠেলে নিয়ে যাবে? যে কাকা তার মা বাপ মরতে ডেকে শুধায়নি, সেই কাকার কাছে হাত পাতবে না? যে মামা তার স্ত্রীকে পর্যন্ত বিস্মৃত হয়ে গুরু গুরু করে উন্মত্ত তার বাড়িতে গিয়ে আশ্রয় চাইবে? এই উপদেশই দিয়েছিল অনেকে, মানে যে বস্তুটা দেওয়া সবচেয়ে সোজা। বলেছিল, বাড়িখানা তো আছে, খুব খারাপও নয়, এই যুগের বাজারে ভাড়া দিলে বেশ মোটা টাকাই ভাড়া পাওয়া যাবে। অতএব বাড়ি খানাকেই একটি উপার্জনশীল পুরুষ বলে গণ্য করো, নিজেরা মামা বাড়ি গিয়ে থাকো। মামার বাড়ি তাতে কি, মস্ত বাড়ি পড়ে রয়েছে তাদের, কবে কখন গুরু আসবেন চেলা চামুন্ডা নিয়ে এসে ছড়িয়ে থাকবেন, এই আশাই তো বাড়িতে ভাড়াটে বসায়নি মামা। 2খানা ঘর তোমরা চেয়ে নাও। মন্দিরা কি এইসব হিতৈষীদের উপদেশবাণী উড়িয়ে দিয়েছিল? বলেছিল প্রাণ থাকতে নয়? না, তা বলেনি মন্দিরা। মন্দিরা শুধু মেনে নেবার ভঙ্গিতে বলেছিল, দেখি তাই করতে হবে হয়তো। ওরা এবার আসল কথায় এলেন। মেয়েটা যখন এতই বোকা যে ইশারা বোঝে না, তখন স্পষ্ট করে বলা ছাড়া গতি কি? এরা মন্দিরার পিতৃশ্রাদ্ধের ছুতোয় এসেছিলেন, এখনও যাই যাই করেও যাওয়া হয়নি, সেই কথাই বললেন। তাছাড়া আমাদেরও তো ফিরতে হবে। মন্দিরা অবাক হয়ে বলল, কি আশ্চর্য, ফিরতে তো হবেই, আর কতদিন নিজেদের সংসার ছেড়ে? সেই তো কথা, কিন্তু তাহলে? মন্দিরা অনভিজ্ঞের চোখ তুলল। কি তাহলে? মানে তাহলে তো তোমায় একলা পড়ে যেতে হচ্ছে। এই বয়সের মেয়ে তুমি একটা, একলা থাকবে, এটা তো হয় না। মন্দিরা ততোধিক অনভিজ্ঞতা দেখায়, বলে, একলা কি, 5 জনে রয়েছি। 5 জনে? মানে ওই কুঁচো কাচা কটার কথা বলছো? তা কুঁচো কাচারাই তো বাড়ি মাতিয়ে রাখে। সম্পর্কে পিসি ছিলেন একজন, তিনি এবার বিরক্তর চরম অভিব্যক্তি দেখালেন। তুই যে আকাশ থেকে পড়লি মন্দিরা, বাঙালির সমাজ দেখিসনি বুঝি কখনো? তোর মতন মেয়েকে একলা থাকতে দেখেছিস কখনো? মনে করতে পারছি না,
ঠিক আমার মতো অবস্থাও তো কারো দেখেছি বলে বিশেষ মনে পড়ছে না। তাহলে তুই একলা থাকাই ঠিক করেছিস? আমি ঠিক করেছি বলে ঠিক বলা হয় না, সত্যি বলতে গেলে বলতে হয় ভগবান ঠিক করেছেন। জানি না বাবা, একটা পুরুষ অভিভাবক বাড়িতে না থাকলে যে 12 মাস কী করে থাকা যায় এ তো আমার বুদ্ধির অগম্য। মন্দিরা হেসে উঠে বলেছিল, আমারও তাই, বুদ্ধির পক্ষে খুব সুগম হচ্ছে না ব্যাপারটা, অথচ তেমন একটা অবস্থায় এসে পড়েছে, দেখা যাক। তা সেই তখন থেকেই দেখতে শুরু করেছিল মন্দিরা সেই দিনগুলো, আর এখনও যেন সমস্তই চোখের উপর দেখতে পাচ্ছে। সেগুলো যেন ক্যামেরায় তুলে নিয়ে দেওয়ালে দেওয়ালে ঝুলিয়ে রেখেছে মন্দিরা, তাই শুধু একবার চোখ তুলে তাকালেই দেখতে পায় বন্দনার সেই সাজসজ্জাহীন আকস্মিক মৃত্যুটা কেমন, আর বিজনের 3 বছর ব্যাপী মৃত্যুসজ্জাটাই বা কেমন দেখতে পাওয়া যায়। কতটুকু ছিল তখন আজকের এই ছন্দা, কতটুকু ছিল ইন্দিরা, নন্দিতা, সুনন্দ। আচ্ছা, ওই ফটোর গোছাগুলো কি কথা বলে উঠতে পারে না? ছবির কথা কইলে আশ্চর্য হবার কি আছে? ছবিরা তো কথা বলে। তাছাড়া এ যুগে আশ্চর্য কথাটাই তো আশ্চর্যের, অথচ শুধু মন্দিরার ব্যাপারেই সকলে আশ্চর্য হয়েছিল। কথা কয়ে উঠল ছবিটা। মন্দিরার মা মারা যাচ্ছেন। হাসপাতালের এটা ঝাঁঝালো ওষুধের গন্ধ ভরা ঘর। নার্সরা ব্যস্ত হয়ে ছুটোছুটি করছে। পর্দা টেনে দেওয়া হয়েছে অন্য রোগীদের সামনে। বন্দনা যেন আহত পশুর দৃষ্টিতে তাকিয়ে আছেন দেওয়ালের দিকে। হ্যাঁ, তাই মনে হয়েছিল মন্দিরা। স্বামীর দিকেও তাকাননি বন্দনা, মেয়ের দিকেও নয়, তাকিয়েছিলেন সামনের শূন্য সাদা দেওয়ালের দিকে। ওই দেওয়ালে কি কোনো লেখা দেখতে পাচ্ছিলেন বন্দনা? আচ্ছা, অনেক সময় ভেবেছে মন্দিরা, কার কথা তখন ভাবছিল মা? কার কথা ভেবে চোখে ওই যন্ত্রণার ছাপ ফুটে উঠেছিল? পৃথিবীতে সদ্য এসে পড়া মার ছোট মেয়ের কথা ভেবে, না প্রথম যাকে পৃথিবীতে এনেছিল সেই বড় মেয়ের কথা ভেবে? মার ঠোঁটটা যে বলবার ব্যর্থ চেষ্টায় দুবার কেঁপে উঠেছিল, সে চেষ্টা সফল হলেও কোনো কথা বলতো সে? বিজনবাবু ধরা গলায় নার্সকে ডেকে বলেছিলেন, শেষ কি কথা বলেছিল? নার্স পাথুরে গলায় বলেছিল, শেষটা তো ডিলিরিয়াম দেখা দিয়েছিল। তবু প্রৌঢ় ব্যক্তি বয়সের মর্যাদা হারিয়ে বলে উঠেছিলেন, সেই ডিলিরিয়ামের কথাই বলুন। যখন কথা বন্ধ হয়ে গেল তার আগে শেষ কোনো কথা বলতে পারবো না। নার্স দাঁতে ঠোঁট চেপে অক্সিজেনের নলটা আস্তে একটু বাঁকিয়ে নিতে বলে ওঠে, পেশেন্টের আত্মীয়রা এমন একটা অদ্ভুত প্রশ্ন করে বসেন। হঠাৎ মন্দিরা রুড়ো গলায় বলে ওঠে, তার কারণ পেশেন্টের আত্মীয়রা আপনাদের মতো পাথরের পুতুল নয়, রক্ত মাংসের জীব তারা। নার্স অবশ্য এই আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। দপ করে জ্বলে উঠল তার 2 চোখ, কিন্তু নল ধরা হাতটা কাঁপল না, গলাও নয়। সে শুধু দৃঢ় কণ্ঠে ইংরেজিতে বলল, সিরিয়াস কেসের পেশেন্টের সামনে উত্তেজনা সৃষ্টি করার অপরাধে আমি আপনাকে বাইরে যেতে বলতে বাধ্য হচ্ছি। মন্দিরা টুল ছেড়ে উঠে দাঁড়িয়ে চাপা ক্রুদ্ধ গলায় বলে, নিজেদেরকে আপনারা ভাবেন কি বলুন তো? হসপিটালের দণ্ডমুণ্ডের কর্তা? মন্দিরা। বিজনবাবু আসতে বলেন, এখন ঝগড়াঝাটির সময় নয় মা। ঝগড়া আমি করিনি বাবা বলে ফের টুলে বসে পড়ে মন্দিরা, তাকিয়ে থাকে অন্যদিকে। কর্তব্যপরায়ণা নার্স অবশ্য কর্তব্যের ত্রুটি করে না, কিন্তু বোধ করি মনে মনে খসড়া করতে তাকে অভিযোগের ভাষার। রোগিণীর নিঃশ্বাস দ্রুত থেকে দ্রুততর হতে হতে সহসা ক্ষীণ হয়ে আসছে। ক্রমশই ছন্দপতন ধরা পড়ছে। বিজনবাবু 2 হাতে মুখ চেপে বসে আছেন। ডাক্তার এলেন, শুধু একবার তাকিয়ে দেখলেন রোগিণীর দিকে। অন্যের অবাধ্য নিম্নস্বরে নার্সকে কি যেন বললেন। নার্স ততোধিক নিম্নস্বরে কি যেন বলল। ডাক্তার একবার এদের দিকে ভ্রু কুঞ্চিত করে তাকালেন, তারপর শেষে জুতোর শব্দ তুলে বেরিয়ে গেলেন। আর মিনিট কয়েক পরে ঘটে গেল সেই ঘটনাটা, সেই নিষ্ঠুর, নিশ্চিত, অপ্রতিরোধ্য, চিরন্তন ঘটনা। শুধু শেষ মুহূর্তে একটা অমানসিক স্বর যেন আপ্রাণ চেষ্টার শেষ স্বাক্ষর নিয়ে ছড়িয়ে পড়ল ঘরের বাতাসে। চমকে উঠলেন বিজনবাবু, চমকে উঠল মন্দিরা। কি 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 বলল রোগিণী? পৃথিবীর কাছে শেষ কোনো কথা রেখে গেল? নার্স, নার্স, শুনতে পেয়েছেন আপনি? হাহাকার করে উঠল বিজনবাবু। নার্স হাতের নলটা নামিয়ে রাখল। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গভীর তীব্র দৃষ্টিতে একবার দুজনের দিকে তাকিয়ে দেখল, তারপর
না, এখন আর বলল না, এমন সব অদ্ভুত প্রশ্ন করেন আপনারা। শুধু বলল, ঠিক বুঝতে পারলাম না, মনে হলো বলতে চাইছিলেন বিয়ে। মাফ করবেন আমায়, আপনাদের এবার কিন্তু বাইরে যেতে হবে। হঠাৎ প্রায় 50 বিজনবাবু ছেলে মানুষের মতন হাহাকার করে উঠে খাটটা আঁকড়ে ধরলেন। আমি যাব না, আমি যাব না, বন্দনা, তোমায় ছেড়ে আমি চলে যেতে পারবো না। বাবা ওঠো বলে বাবার পকেটে হাত দিয়ে প্রায় টেনে তুলে ঘরের বাইরে বেরিয়ে এলো মন্দিরা। মৃত্যু এসে জবনিকা টেনে দিয়েছে, অন্ধকার হয়ে গেছে মঞ্চ। তবে আর দর্শকরা বসে থেকে কি করবে? বাইরে অপেক্ষা করছিলেন মন্দিরার কাকা, বিজনবাবুর ভাই নির্জন, আর ছিল পাড়ার ছেলে অভিজিৎ। বুকের বল হিসেবে রোজই ওকে সঙ্গে আনেন বিজন বিহারী, অথবা বলা যায় ওর সঙ্গে আসেন। বন্দনার উপরে অকস্মাৎ নেমে আসা মৃত্যুর পরোয়ানা যেন বিজন বিহারীকে যুবথুবু করে দিয়ে ছেড়েছে। হয়তো ভেবেছেন ওই শিশুটার জন্মাবার কি দরকার ছিল, ভেবেছেন নন্দিতার জন্মের পর থেকেই যেন স্বাস্থ্যটা ভেঙে গিয়েছিল বন্দনার, তেমন করে তাকিয়ে দেখিনি। ভেবেছেন এই মেয়েটা না জন্মালে বন্দনা বাঁচত। যে মুহূর্তে শুনেছেন প্রসবের সঙ্গে সঙ্গে জীবন সংশয় অবস্থা ঘটেছে বন্দনার, সেই মুহূর্ত থেকেই বিকল যন্ত্র ঘড়ির মতো যেন থেমে গেছেন বিজন বিহারী। তাই হাসপাতালে আসতে রোজ লোক লেগেছে তার। কিন্তু কটাই বা রোজ? 4 দিনেই তো মিটে গেল কাজ। হ্যাঁ, হাসপাতালের কাজ মিটে গেল, কিন্তু বাড়ির কাজগুলি মিটতে মিটতে আরও কটা দিন লাগবে। অভিজিৎকে সব ভূমিকায় দেখা যাচ্ছে, প্রত্যেকটি ব্যাপারে ওকেই টানছেন বিজনবাবু। বলছেন, বাবা অভি, তোমার মাসিমা তোমাকে যে কী চোখে দেখতেন কে জানে। কেন এই আক্ষেপ বাণীটি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে আর দুজোড়া চক্ষুর দৃষ্টি বিনিময় হতো। তারপর অভিজিৎ আসতে বলতো, তা জানি মেসোমশাই। বিজন বিহারী তো জানতেনই, তবু বন্দনার মৃত্যুর পর থেকে বড্ড যেন বেশিই জানছেন। তাই প্রতি সন্ধ্যায় অভিজিতের আশায় কান খাড়া করে থাকছেন। বন্দনার সেই ভালোবাসা কি অভিজিতের গায়ে লেগে রয়েছে এখনও? তাই ওকে দেখতে এত ভালো লাগে বিজন বিহারীর। তাই একদিন না এলে সুনন্দকে পাঠাচ্ছেন, দেখে আয় তো বাবা, তোদের অভিদা এলো না কেন? মন্দিরা মাঝে মাঝে বলে, না এলেই ডাকতে পাঠাও কেন বাবা, মানুষের তো কাজকর্ম থাকতে পারে। বিজন বিহারী লজ্জিত হয়ে বলেন, আহা, মানে আমি তো কাজের ক্ষতি করে আসতে বলি না, সময় সুবিধে মতো। মন্দিরা হেসে ফেলে বলে, ডাকতে পাঠানোটার কিন্তু তার প্রমাণ নয় বাবা। ওর মুখের হাসি দেখে বিজন বিহারী আহত হন। মাত্র 1 মাস আগে যার মা মারা গেছে, সে হঠাৎ কথার কৌতুকে হেসে উঠবে, এটা ভারী অনিয়ম মনে হয় বিজন বিহারী। তাছাড়া আরও একটা বিস্ময়ের প্রশ্ন আঘাত না হেনে পারে না। কেমন যেন একটা ধারণা ছিল বিজন বিহারীর, অভিজিতের প্রতি কিঞ্চিত দুর্বলতা আছে মন্দিরা। কিন্তু দেখা যাচ্ছে অভিজিতের এই নিত্য আসার ব্যাপারটা যেন ও আদৌ পছন্দ করছে না। এটা তো দুর্বলতার পরিচয় নয়। অবশ্য এই দুর্বলতা যে স্রেফ তুচ্ছ ওই দুর্বলতাতেই পর্যবসিত থাকবে, দানা বাঁধতে পারে না, সেটা জানা কথা। কারণ অভিজিৎরা বিজন বিহারীদের চেয়ে অনেকটা নিম্নমানের। বিয়ের কথা কোনোভাবেই ওঠে না। তবু মনে তো হতো, বাপু ছেলেটাকে তোর ভালো লাগে, কিন্তু এখন এ কি? এখন যেন না এলেই বাঁচে, এলেই আপদ বালাই করে। তা আপদ বালাই ওকে ডাকতে পাঠালে বা ওর আসবার সময় হলে মন্দিরা আগে থেকে বলে, তুমি যেন বাবা এক্ষুনি হাঁক পেরো না। মন্দি, কোথায় গেলি মা? অভিজিৎকে একটু চাটা দে, আজ আর চায়ের দুধ নেই, সব ফুরিয়ে গেছে। এটা যে সম্পূর্ণ বানানো কথা তা কে না বুঝতে পারে। গেরস্ত বাড়িতে দুধ এমন ফুরিয়ে যেতে পারে যে 1 পেয়ালা চা হয় না। আগে থেকে সরিয়ে রাখলেও তো হয় 2-4 চামচ। আসলে এগুলো ছুতো। বিজন বিহারী যখন বলতে শুরু করলেন, তা রাত্রে তো আমায় 1 বাটি দুধ ধরে দিবি, তার থেকেই বরং, তখন থেকে অন্য ছুতো ধরেছে। বলে কি না, সন্ধেবেলা আবার চাটার হ্যাঙ্গামা করতে বসলে ছোট খুকুকে ঘুম পাড়ানোর অসুবিধে হয় বাবা, শুধু শুধু ঝঞ্ঝাটি ডেকে আনা। অথচ এটাও খুব একটা বিশ্বাসযোগ্য নয়। সুনন্দাকে নিয়ে পড়াতে বসলে, ইন্দিরা আর নন্দিতাকে নিয়ে গল্প বলে বলে খাওয়াতে বসলে ছোট খুকুটার ঘুমের অসুবিধে হয় না। এসব তো করে মন্দিরা প্রতি সন্ধ্যায়
ছোট খুকুটার প্রতি খুব একটা স্নেহ বিকলিত ভাব নেই বিজন বিহারীর। ওটাই যে বন্ধনার মৃত্যুর কারণ, এই যেন বিজন বিহারীর মনে বদ্ধমূল হয়ে গেছে। তাই মন্দিরার এ উত্তরে বিরক্ত হন, বলেন 5 মিনিটের তো মামলা, তাতে আর তোর ছোট খুকুর রসাতলে যাবে না। আজও অমনি একটা কিছু বললেন, কিন্তু আজ মন্দির একটু হেসে চলে গেল না, যেন তর্কের সুরে বলে উঠল, তা তোমারই বা একদিন ও না এলে কি রাজ্য রসাতলে যায় বাবা? নাই বা এলো একদিন। বিজন বিহারী অপ্রতিভ গলায় বলেন, না না, আমার আর কি, তবে তোদের মা ছেলেটাকে বড় ভালোবাসত, তাই দেখি একটু শান্তি পাই। ভালো তো আমাদেরও বাসতেন না তা নয়, কই আমাদের দেখে তো শান্তি পাও না। বিজন বিহারী আরও অপ্রতিভ হন, এটা ওটা কথা বলেন, আর মনে মনে ভাবেন মেয়ে যাত্রা বড় হিংসুটে। আর কারোর বাড়ির একটা মেয়েকে তো মেয়ের মতো ভালোবাসতে যাচ্ছেন না বিজন বিহারী, একটা ছেলে, তবু তার উপরকার সেই ভালোবাসাটুকুও মা জননীর আমার হিংসের কারণ হচ্ছে। অথচ অভিজিৎকে দেখলেই যেন বন্দনাকে মনে পড়ে যায় বিজন বিহারী। তাই আজও যখন দেখলেন অভিজিতের আসবার সময় পার হয়ে গেল, চুপি চুপি সুনন্দকে ডাকলেন বিজন। যথারীতি বললেন, তোদের অভিদাকে একবার দেখ তো সুনন্দ, কেন এলো না? কে জানে অসুখ টসুখ করেছে কিনা। কিন্তু আজ আর সুনন্দ ব্যস্ত হয়ে বলে উঠল না, যাচ্ছি বাবা, বরং নিচু গলায় বলে ফেলল, ডাকতে গেলে দিদি আমায় বকবে। দিদি বকবে? হ্যাঁ, বলে পড়া কামাই দিয়ে আর পাড়ার লোকের বাড়ি ছুটতে হবে না। বিজন বিহারী একটু গুম হয়ে থেকে বলেন, তা হোক, তুই যা, কিছু বললে বলবি, বাবা বলছেন, বাবার হুকুম মানব না। সুনন্দ মনে মনে ঠিক করে বাবার নির্দেশ বাক্যের প্রথমটুকু বলবে, শেষটা বলা চলবে না। দিদির মুখের ওপর ও কথা বলা যাবে না। দিদিকে সুনন্দ ভালোও যেমন বাসে, ভয়ও তেমনই করে। হয়তো বেশি ভালোবাসে বলেই বেশি ভয় করে। ভয়ের সৃষ্টি তো ভালোবাসা থেকেই। প্রিয় পাত্রের অভিমানের ভয়, মনোভঙ্গের ভয়, রাগের ভয়। তা সেই ভয়ের মুখেই পড়ল বেচারা, যখন অভিজিৎকে ধরে আনছে টানতে টানতে। অভিজিতের সামনেই সোজাসুজি প্রশ্ন করে বসলো মন্দিরা, আবার গিয়েছিলি বই ফেলে? বাহ! সুনন্দ অভিজিতের কাছাকাছি সরে এসে বুকের বল বাড়ায়। বাবা বললেন যে। বেশ, যাও আবার পড়তে বসোগে, বাবার ঘরে গিয়ে গল্প গিলতে হবে না। সুনন্দ তাড়াতাড়ি পালায়। যাক, অল্পের উপর দিয়েই গেল, নইলে দিদি হয়তো বলে বসতো, 10টা অঙ্ক কষে রাখো। সুনন্দ চলে যেতেই অভিজিৎ মৃদু হেসে বলে, ওর পড়া নিয়ে তো খুব শাসন, নিজের পড়ার কি হচ্ছে? মন্দিরা গম্ভীরভাবে বলে, যম নামক একজন রাজার দক্ষিণ দুয়ারি একটা প্রাসাদ আছে জানো, সেইখানে গেছে সে। তার মানে আর পড়বে না? মানে তাই দাঁড়াচ্ছে। ইউনিভার্সিটিতে ভর্তি হবার দিন তো ফুরিয়ে এলো, আর কটা দিন মাত্র বাকি। কুলে এসে তরি ডোবাবে? কত অভাগ্যের কত তরি কুলে এসে ডুবছে। দেখো, ওসব বাজে কথা রাখো, এমএটা তোমায় পড়তেই হবে। হুকুম নাকি? ধরো তাই, পাড়ার লেকের হুকুমকে মানতে যায়? তোমার কি হলো বলো তো? অকারণ সকলের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে বেড়াচ্ছ কেন? এই সেদিন হাসপাতালে নার্সের সঙ্গে ঝগড়া করে কি কেলেঙ্কারিটাই না বাঁধালে, আবার এখন পড়শিদের ছেলের সঙ্গে ঝগড়া বাঁধাচ্ছ। অনিষ্টকারী পড়শির সঙ্গে ঝগড়া বাঁধাই মঙ্গল। অনিষ্টকারী? অভিজিৎ চোখ তুলে তাকায়, গভীর একটা ব্যঞ্জনা ফুটে ওঠে সে চোখে। তারপর মৃদু হেসে বলে, যাক, তবু একটা স্বীকৃতি পেলাম। অনিষ্ট করার ক্ষমতাও কম ক্ষমতা নয়, কিন্তু আসতে বারণ করাটা কি ভদ্রতা? আমি যে খুব ভদ্র এ কথা নাই বা ভাবলে, আমি ঝগড়াঝাটি, আমি অভদ্র, সেটাই জেনে রাখা ভালো, খুব ভালো। কিন্তু তোমার এই প্রতিরোধ চেষ্টাটা মেসোমশাইয়ের মনে ভুল ধারণা সৃষ্টি করতে পারে। ভুল ধারণা যে ইচ্ছে করতে পারে, আর কার কোন ধারণাটা ভুল এবং কোনটা ঠিক সেটাই কি ঠিক করে বলা যায়? পাড়ায় আরও অনেক পড়শি আছে এবং তাদের মগজে ঘিও আছে, অতএব তাদের পক্ষে বিশ্বাস করা অবশ্যই শক্ত হবে। কেবলমাত্র মেসোমশাইয়ের শোকজর্জরিত চিত্তের শান্তির প্রলেপ লাগাতে এ বাড়িতে নিত্য হাজিরে দিতে আসছো তুমি? বিশ্বাস করা শক্ত হবে? শক্ত হবে কি আদৌ সম্ভব হবে না সেটাও ভাববার কথা। ওদের পক্ষে ভাবা খুবই স্বাভাবিক। তুমি এ বাড়ির বড় মেয়ের মাতৃবিয়োগটাকে সুযোগ বলে নিয়ে অনেক দূর পর্যন্ত ভাবতে শিখেছ দেখছি। তা এটা তো কই তোমার বাবা ভাবছেন না?
বাবা, বাবার আর একটা সাইকোলজি, অর্থাৎ অর্থাৎ আগে সন্ধেবেলা বাবা সুনন্দকে পড়াতেন জানো তো, পাছে আবার সেই পুরনো কাজটা ঘাড়ে পড়ে এই ভয়ে বাবা সন্ধ্যাটাকে শোক দিয়ে ভর্তি করে রাখতে চাইছেন। তুমি তার সাহায্যকারী। সর্বনাশ, তুমি তো দেখছি বড় সাংঘাতিক মেয়ে। এইরকম জটিল এবং কুটিল ওয়েতে চিন্তা করতে শিখেছ। সংসারে কত জিনিসই এমনই শেখা হয়ে যায়, চিন্তা করতে দরকার লাগে না। আচ্ছা, এটা পরে আলোচনা হবে। লাভ কি, বেশি না আসাই তো ভালো। আচ্ছা, মনে রাখতে চেষ্টা করব। হ্যাঁ, এই প্রতিজ্ঞা করেছিল অভিজিৎ, আর প্রতিজ্ঞা রক্ষার চেষ্টাও করেছিল। কিন্তু মন্দিরাকেই আবার মান খুইয়ে তো ডাক দিতে হচ্ছে অভিজিৎকে। যে অভিজিৎ চকচকে একখানি ডাক্তার হয়ে সদ্য বেরিয়েছে, হঠাৎ গভীর রাত্রে যদি বিজন বিহারী বলেন আমার শরীর কেমন করছে, বোধহয় আর বেশিক্ষণ না। কি করবে মন্দিরা একজন ডাক্তারকে না ডেকে? পাশ করে বেরোবার আগে থেকেই তো এ বাড়ির পারিবারিক চিকিৎসক হয়ে গেছে অভিজিৎ। বন্দনার তার প্রতি অত দাবি, অত নির্ভরতার কারণও তো ওই। তাছাড়া অন্য ডাক্তার মাঝরাত্রে হঠাৎ পাচ্ছেই বা কোথা? সুনন্দকে টেনে তুলতে পাঠাতে হলো ও বাড়ি। বিজন বিহারী তখন কাঁপা গলায় বলছেন, তোদের মা এসে ওইখানে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছিস না? ওই যে ওই আলমারির পাশে আমায় ডাকতে এসেছে। অভিজিৎ এসেই অবশ্য বড়সড় একটা ধমকের করে সাহায্যেই গলার সেই কাঁপুনি আর দৃষ্টির সেই বিভ্রম সারিয়ে ফেলল। তারপর ঘুমের ওষুধের প্রয়োগে শান্ত করে তুলল। কিন্তু সেই রাত্রে শেষ হয়ে গেল না ঘটনাটা। বিজন বিহারী মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তে লাগলেন, আর সেটা অমনি অদ্ভুত রকমের। এও এক ধরনের মনস্তত্ত্ব বলেছিল অভিজিৎ। শোককে উনি জিইয়ে রাখতে চাইছেন। মন্দিরা নীলস গলায় বলেছিল, রোগ নির্ণয়টাই খুব নূতন হলো না? ডাক্তার নয় এমন লোকও ওটা নির্ণয় করে ফেলতে পেরেছে। এই যে শোক, দুঃখ বা কোনো একরকম কষ্টকে জিইয়ে রাখার বাসনা, এটাও একরকম রোগই। মন্দিরা তেমনই গলাতে বলেছিল, হবে, তবে সংসারের জন্য সদস্যদের পক্ষে বড় মারাত্মক। বাস্তবিকই মারাত্মক হয়ে উঠল ক্রমশ। প্রথম তো স্ত্রী বিয়োগ উপলক্ষে নেওয়া ছুটি ফুরোবার পরও কাজে জয়েন করলেন না বিজন বিহারী, আরও ছুটি বাড়িয়ে নিলেন, ক্রমশ আধা বেতন, বিনা বেতন, এবং শেষ অবধি চাকরি জীবনে যবনিকা পতন। আধা পেনশনের বরাদ্দ করে দিয়েই ছুটি দিয়ে দিল সরকার। আত্মীয় স্বজন বুঝিয়েছিল বই কি। মন্দিরা অভিজিৎ বলে বলে হেরে গিয়ে ডেকে এনেছিল মন্দিরা মাসি পিসিকে। তাদের প্রশ্নের উত্তরে বিজন বিহারী কাতর বচনে বললেন, কি করব বল, আমার হাত পা আর উঠছে না, আমার বুক ভেঙে গেছে, আমি কাজকর্ম সব ভুলে গেছি। শেষ অবধি একদিন অভিজিতের মা এলেন। সেকেলেটাই বিধবা মহিলা। বন্দনার সঙ্গে হৃদ্যতা থাকলেও বিজনবাবুর সঙ্গে মুখোমুখি কথা কননি কোনো দিন। তবু ঘরের দরজার পাশে দাঁড়িয়ে মাথায় ঘোমটা টেনে নরম গলায় বললেন, শুনলাম অভির কাছে, কিন্তু কাজ ছেড়ে দেওয়া কি ভালো হবে? কাজ একটা মনের অবলম্বন। এতদিন কাজের মধ্যে কাটিয়ে বাড়ি এসে থেকে আরও তো মন প্রাণ হু হু করবে। বিজনবাবু করুণ গলায় বললেন, বুঝি তো সব, কিন্তু শক্তি নেই। সমস্ত শক্তি সেই একজন নিয়ে চলে গেছে। মহিলাটি সেই একজনের সৌভাগ্যের কথা স্মরণ করে একটি নিঃশ্বাস ফেলে বললেন, কিন্তু তবুও তো মানুষকে কাজ করতে হয়। 5টি বাচ্চা বাচ্চা আপনার, ওদের মুখ চেয়েও মনের কষ্ট মনে চেপে হয় না মিসেস দাস। বিজনবাবু আবেগের গলায় বলেন, বুক ভেঙে গেছে আমার কাছে তিনি যে কি ছিলেন। মিসেস দাস অবশ্য ওই মিসেস দাস সম্বোধনে অভ্যস্ত নন, তবু সেটা মনের সঙ্গে মানিয়ে নিয়ে বললেন, বুঝতে পারছি আপনার অবস্থা, তবু কর্তব্য তো করুণা করে না। এরপর আপনাকে বড় মেয়ের বিয়ে দিতে হবে, ছোটদের সামলে রাখবার জন্য লোকজন রাখতে হবে। আমি পারবো না মিসেস দাস, আমি পারবো না। বিজন বিহারী বালিশে মুখ গুজে ছেলে মানুষের মতো ডুকরে কেঁদে ওঠেন। হলো না। অভিজিতের মা হতাশ নিঃশ্বাস ফেলে বলেন, হলো না মা মন্দিরা, অনেক তো বোঝালাম, সেই এক কথা, আমার আর ক্ষমতা নেই। ভালোবাসা বটে বাবু, তোমার মাকে যেন হিংসে করতে ইচ্ছে করছে। মন্দিরা ভাবল, আহা, ওই অসীম অনন্ত ভালোবাসার এক টুকরোও যদি আমাদের জন্য থাকতো বাবা, তাহলে ইচ্ছে করে দেহটা পাত করে ফেলবার নেশা থেকে মুক্ত হয়ে আবার স্বাভাবিক হতে চেষ্টা করতেন। মুখে বলল, অথচ বাবার স্বাস্থ্যটা খুব খারাপ নয়, ভালোই। তা তিনি
আর কি করবেন, বন্দনার জন্যে খানিকটা আক্ষেপ প্রকাশ করে চলে গেলেন। মন্দিরার কথাটা মিথ্যা নয়, স্বাস্থ্যটা বিজন বিহারীর চিরদিনই যথেষ্ট ভালো। এখনও হঠাৎ হঠাৎ মাঝরাত্রে বন্দনার ছায়া দেখি, অথবা পরপার থেকে তার আহান শুনে শরীর কেমন করছে আর বেশিক্ষণ নয় বলে ডাক্তার ডাকাডাকির কাণ্ড ঘটালেও এখনও পর্যন্ত মোটামুটি ভালোই ছিল। বাঙালি ভদ্রলোক, গোটা 50-এর মতো বয়স হয়েছে, ব্লাড প্রেশার নেই, ডায়াবেটিস নেই, বাত নেই, হজমের গোলমাল নেই, দাঁত খারাপ নয়, চোখ ভালো, আর কি আশা করা যায়? অতএব মন্দিরা যদি বলে স্বাস্থ্য তো ভালোই বাবার, সেটা এমন কিছু হৃদয়হীনতা বলা চলে না। কোথা থেকে যেন শুনলেন, শুনে মেয়ের এই হৃদয়হীনতায় মর্মাহত হলেন। ক্ষুব্ধ অভিযোগে সেই মর্ম বেদনা প্রকাশ করলেন অভিজিতের কাছে। শুনলে তো বাবা, শুনলে? মেয়ে আমার বললেন, বাবার স্বাস্থ্য তো খুব ভালো, তুমি ডাক্তার, তুমি তো জানো কত ভালো স্বাস্থ্য আমার। হ্যাঁ, অভিজিৎ ডাক্তার, অভিজিৎ ঠিক জানে, কিন্তু ডাক্তারদের এও জানতে হয় কতটা সত্য প্রকাশ করতে হয় আর কতটা গোপন রাখতে হয়। তাই সবিনয়ে বলে, আগে এখন আর কই, আগে ছিল বটে। বিজন বিহারী সহসা রীতিমতো স্বাস্থ্যবানের মতো উৎসাহের গলায় বলে ওঠেন, হ্যাঁ তা ছিল, স্বীকার করছি সে কথা। যতদিন তোমার মাসিমা ছিলেন ছিল ভালো স্বাস্থ্য, তার হাতের খাওয়া দাওয়ায়, তার মনের যত্নে, তাই না? এই বলে একটু ঢোক গিললেন বিজন বিহারী, তারপর বলেই ফেললেন কথাটা, তাই না শেষ সময় অনুরোধ করে গেলেন বিয়ে করো। গলাটা বুঝে এলো বিজন বিহারীর, তাই কথার সম্পূর্ণতা দিতে পারলেন না। কিন্তু মন্দিরার কি হলো? মন্দিরার সমস্ত চেতনাটাই বুঝে এলো কেন? মন্দিরা অমন পাথরের চোখে তাকিয়ে রইল কেন? অভিজিতের সপ্রশ্ন দৃষ্টি সেখানে ব্যর্থ হয়ে ফিরে এলো যে। বিজন বিহারী গলাটা ঝেড়ে নিয়ে আবার কথা কইলেন, সেই শেষ কথা, বিয়ে। কিন্তু আমি রাত দিন বলছি, তোমার ওই শেষ হুকুম আমি মানতে পারলাম না বন্দনা, আমায় মাফ করো। দুজন শ্রোতার কেউ কোনো কথা বলল না। বিজন বিহারী একটু অপেক্ষা করলেন, তারপর বালিশে মাথাটা রেখে আর নিঃশ্বাস ফেলে বললেন, এক গ্লাস জল দে তো মা মন্দির। মন্দিরা নিষ্ক্রান্ত হলো। একটু পরে নন্দিতা দু হাতে ধরে বড় একটা গেলাস ভর্তি জল এনে নামিয়ে রাখল। বিয়ে শব্দটাকে কোনো মতেই আর কোনো দিন প্রসঙ্গে আনা গেল না। মন্দিরার মুক্ত কথার আভাসেই পাথর হয়ে যায়। আর অভিজিৎও নার্সের মতো হৃদয়হীন গলায় বলে, ডিলিরিয়ামের সময়কার কথা নিয়ে বৃথা মন খারাপ করবেন না মেসোমশাই। অতঃপর আরও অসুস্থ হয়ে গেলেন বিজন বিহারী। বাবার স্বাস্থ্য ভালো। মন্দিরা এই অসতর্ক উক্তি বুঝি কাল হলো, ডেকে আনলো কঠিন বিপদ। বিজন বিহারীর স্বাস্থ্য যে আর ভালো নেই, ভয়ানক একটা শোকের হাতুড়ি পড়ে যে সে স্বাস্থ্য ভেঙে গুঁড়া হয়ে গেছে, এইটা প্রমাণ করতে উঠে পড়ে লাগলেন বিজন বিহারী। বড় কষ্টকর সেই কৃচ্ছ সাধন। প্রচণ্ড ক্ষুধা উদরে রেখে এক মুঠো ভাত খেয়ে উঠে পড়তে হয় 1.5খানা রুটি খেয়ে। জল খাবারের নামে মাথা নাড়তেই হয়, আর খালি ফাঁকা হাঁ হাঁ করা পেটের জ্বালা নিবারণ করতে যখন তখন ঢকঢক করে চা খেতে হয়। বলেন, এই চাটাতেই শুধু অরুচি নেই, বুঝলে অভিজিৎ, নইলে দুনিয়ার জিনিসে অরুচি। ডাক্তার হিসেবে সেই ওষুধের ব্যবস্থা দিতে হয় অভিজিৎকে, যাতে দুনিয়ার জিনিসের রুচি আসে। কিন্তু শেষে ওষুধ তো বিষ বড়ির কাজ করে। ক্ষুধা বৃদ্ধির আর রুচি বৃদ্ধির ওষুধ খেয়ে যদি বাড়া ভাত ফেলে উঠতে হয়, তার বড় কষ্ট আর কি আছে? বন্দনার স্মৃতি পূজার জন্য এই কষ্ট করছেন বিজন বিহারী। ফলশ্রুতি মেজাজ উত্তরোত্তর তিরিক্ষ হতে থাকা অনিদ্রা, বুক ধড়ফড়, শিরোপীড়া, ক্রমশ একটি রোগীতেই পরিণত হলেন বিজন বিহারী। চাকরির সঙ্গে যতদিন পর্যন্ত ছুটির ক্ষীণ সূত্রটুকু দিয়েও একটি যোগ ছিল, ততদিন সহকর্মীরা আসতো মাঝে মাঝে দেখা করতে, কর্তব্য হিসেবে করুণা পরবশ হয়ে। সেই সূত্রটুকু ছিঁড়ে গেল, ঝুলে পড়ল সম্পর্ক, আস্তে আস্তে ধূসর হয়ে গেল কর্মজীবনের স্মৃতি। এখন শুধু অবুঝ, অস্থির, বাতিক সর্বস্ব এক বিরক্তিকর মানুষে পরিণত হলেন বিজন বিহারী। আত্মীয় স্বজনে এসে এসে কাহিল হয়ে গেল, কতই আর একই দৃশ্য দেখতে আসবে। জ্বর জারি, এখন তখন, এসবের একটা মাদকতা আছে, তার জন্য আসা যায়। পরিণতির অপেক্ষায় আগ্রহী চিত্তে চেয়ে বসে থাকা যায়, কিন্তু এ কি? বুড়ো মর্ত একটা লোক 2 বছর ধরে স্ত্রীর শোকে অশ্রুপাত করছে, এটা হাস্যকর। অশ্রুপাতে দেহপাত করছে, সেটা বিরক্তিকর।
কে চায় নিত্য এসে হাস্যকর আর বিরক্তকর দৃশ্য দেখতে? আর বড় কেউ আসে না, এখন শুধু অভিজিৎ। ডাক্তারের কর্তব্য ফুরোয় না, ডাক্তারের পক্ষে হাস্যকর বিরক্তকর ভাবা চলে না, বিনি ভিজিটের ডাক্তারের তো আরোই চলে না। অতএব কম আসার মঙ্গল ব্যবস্থা ধামাচাপা থাকে। কদাচ কখনো মন্দিরার এক সম্পর্কিতা মাসি আসেন এবং প্রধানত বলতে থাকেন, মেয়েটার বিয়ের কি করছো বিজন? বিজন ওকে দু চক্ষের বীজ দেখেন, হয় বুকের যন্ত্রণার ভান করে তার প্রশ্নের উত্তর দেন না, নয় বিরক্ত গলায় বলেন, ওর বিয়ে দিলে ওই কেষ্টর জীবগুলোর কি গতি হবে ভেবে দেখেছেন? ভেবে অবশ্য তিনি দেখেননি, তবে সে কথা স্বীকার না করে বলেন, তা সে রান্নার একটা লোকটোক রেখে ব্যবস্থা করতেই হবে, মেয়ের বিয়ে তো একটা না দিলে চলবে না। এ যুগে ওদের নেই বলে পাশ ফেরেন বিজন বিহারী। শালিকা বিরক্ত চিত্তে চলে যান। অভিজিৎ বলে, তোমার বাবার এই রোগ বাতিকটা ক্রমশই বাড়ছে কেন জানো? মন্দিরা সংক্ষেপে বলে, জানি। বিছানায় পড়ে থেকেই ক্রমশ উইক হয়ে পড়ছেন মেসোমশাই। সেটাই চান তো? তা যেটা চাইছিলেন বিজন বিহারী ক্রমশ সেটা পেতে থাকলেন। রোগের ভান করতে করতে রুগী হয়ে পড়লেন। গ্যাস্ট্রিক আলসার ধরল। ভান ছিল, সত্য হলো, আর বলবার কিছু নেই। ইচ্ছে করে রোগ বাঁধালে তুমি, এ কথা বলে রোগীর চক্ষুশূল হওয়া যায়, চৈতন্যদায়িনী হওয়া যায় না, তাই চক্ষুশূলই হয় মন্দিরা বাবার। বিজন ক্রমশ অবুঝ হন, লোভী হন, লুকিয়ে খাওয়ার বিভৎসতম পথ বেছে নেন এবং শেষ পর্যন্ত শেষের দিনে এসে পৌঁছান। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে বালুচরির দ্বিতীয় অংশ নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন।